সশস্ত্র দিবস আজ। দিবসটি উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ৩ বাহিনীর প্রধানরা। সকাল 8:30 নাগাদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শিখা অনির্বাণে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। এ সময় দর্শনার্থী বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ সব কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সঙ্গে এক হয়ে কাজ করবেন বলে আশা জানান প্রধান উপদেষ্টা। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালকবৃন্দ। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারগণকে সংবর্ধনা দেন। 7 জন বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয় সহ প্রায় 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি, অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে যে কয়েকটি দিবস ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত প্রায় 26,000 সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং মুক্তির সংগ্রামে অংশ নেন। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথমে 5টি ও পরবর্তীতে নবপ্রতিষ্ঠিত আরও 3টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1971 সালে জাগ্রত মুক্তিসেনাদের সম্মিলিত আক্রমণে যখন পাক হানাদার বাহিনী নাস্তানাবুদ ও কোণঠাসা হয়ে পড়ে, তখন কর্নেল ওসমানী ও কিছু অসীম সাহসী সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনী গঠনের এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন। গণপ্রতিরোধ রূপ নেয় সশস্ত্র যুদ্ধে। যুদ্ধের চূড়ান্ত ক্ষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য 1971 সালের 21 নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে জল, স্থল ও আকাশপথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র এক সমর যুদ্ধের নবসূচনা করে। 1971 সালের 25 মার্চ সেই ভয়াল কালো রাতে যখন পাকিস্তানি হায়নারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক তখনই বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ইউনিট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার ও মুজাহিদের বাঙালি সদস্যরা। যুদ্ধ ঘোষণা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ বাঙালি মুক্তিকামী হাজার হাজার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক। মুক্তির সংগ্রাম রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ লাভ করে একটি সুসজ্জিত রূপ। পেশাদার সামরিক কর্মকর্তারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে। 11টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এক একজন সুপ্রশিক্ষিত পেশাদার সামরিক কর্মকর্তাকে। গঠিত হয় জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স নামক 3টি নিয়মিত ব্রিগেড। দীর্ঘ 8 মাস প্রতিরোধের পর 21 নভেম্বর চূড়ান্তভাবে স্থল, নৌ ও আকাশপথে শুরু হয় ত্রিমুখী আক্রমণ।
এই আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী জলে, স্থলে ও অন্তরিক্ষে পর্যদস্ত হতে থাকে। ক্রমশই পশ্চাৎপসরণে যেতে থাকে পরাজিত বাহিনী। এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর মিত্রবাহিনী, সশস্ত্র বাহিনী ও মুক্তিকামী জনতার চূড়ান্ত আক্রমণে পর্যদস্ত ও দিশেহারা হয়ে পড়া বর্বর পাকিস্তান হানাদার বাহিনী অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালি মুক্তিকামী জনতার বিজয়। স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি, জন্ম হয় বাংলাদেশ নামের একটি দেশের। স্বাধীনতার পর ১৯৭২ সালের এপ্রিলে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অবলুপ্ত হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় ৩ বাহিনীর জন্য পৃথক পৃথক সদর দপ্তর। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন একটি সুসজ্জিত, সুদক্ষ বাহিনী হিসেবে সারা বিশ্বের কাছে সমাদৃত। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সমানভাবে সমাদৃত, যার প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, কঙ্গো, হাইতি, লেবানন, সোমালিয়া সহ বিভিন্ন দেশে বাঙালি সশস্ত্র বাহিনী শান্তিরক্ষার পাশাপাশি ওইসব দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের পর, অর্থাৎ ৬ বছর পর বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। গত মঙ্গলবার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল হাসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিভাগ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বাংলাদেশের নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বুধবার আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন আয়োজন করবে। IRI কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, IRI এর দেশীয় প্রধান জোশুয়া রোজেনড্রুম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার পদ্মাপুরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের দাবি, বালু খেকোদের দৌড়াতেই বেড়েছে নদী ভাঙন। এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসী। তাই ভাঙন রোধে টেকসই বাঁধ ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দাবি তাদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। রাত হলেই শুরু হয় অর্ধশতাধিক কাটার ড্রেজারে দিয়ে বালু উত্তোলন। ফলে ভাঙন শুরু হয়েছে জাজিরা উপজেলার নাওডোবা 0 পয়েন্ট বেড়িবাঁধে। আর হুমকির মুখে রয়েছে নড়িয়া ডানতির রক্ষাবাঁধ। পদ্মা সেতু থেকে 1700 মিটার দূরত্বে বাঁধ ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ 3 শতাধিক বসতভিটা। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ভাঙন দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে ধ্বংস হইতে পারে। বাড়ি কই করবো আমরা, অস্থায়ী জায়গায় একজনের বাড়িতে একজন থাকি আমরা। অবৈধ মাটিকার অবৈধ মানুষের পয়সা দেয়, গ্রুপটা বড়। মুজাফর খালা পোলা একজন আছে, রফিক, রফিক
আরো বিভিন্ন লোক আছে অগলগে। রফিক মাতবার আছে একজন, এরা হইলো মনে করেন এরা হইলো এটা মেন করে আইন না, আরো প্রভাবশালী কিছু মানুষরে এরা সম্পৃক্ত করে নিয়ে লয়, কারণ যাতে তাদের হাতকে শক্তিশালী করতে। নৌফারির মিরাজ নৌফারিতে চাকরি করে, কনস্টেবলের চাকরি করে, ওই সিবোর্ড চালায়, ওই এগুলো সব ম্যানেজ করে, সবার লাগে নিকু করে চালাইতেছে এগুলা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সভা সমাবেশ সবকিছুই করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলা প্রশাসন কয়েকবার দফায় দফায় অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও থামছে না কার্যক্রম। এলাকাবাসী বলছে স্থানীয় কিছু অসাধু সিন্ডিকেট বিভিন্ন দলের নাম ভাঙিয়ে বালু উত্তোলনে মেতেছে। নূরাচলপুরে এবার তো হুমকির মুখে থাকবো, তোর মাছের বাড়িঘর ভাঙিয়ে গেলে মাঝে থাকবো কই? 10,000 বাড়িঘর 3 মাসে বিলীন হয়ে গেছে গা। যারা এগুলি করে তারা তো তাগত বাড়িঘর ভাঙে নাই, তাগত এই প্রতি মায়া নাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে করে সরকার দ্রুত এটি বন্ধ করার জন্য ব্যবস্থা করে আমরা যাতে ওইখানে নতুন করে আবার নিজ ভূখণ্ডে যাওয়ার একটি স্বপ্ন দেখতে পারি। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। পরিকল্পিতহীন বালু উত্তোলনের কারণেই কিন্তু এই কৃষি জমি, বসতবাড়ি, অনেক কিছুই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, রাস্তাঘাট সবকিছুই আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। পুলিশ এগুলি নিয়ে মিটিং করতেছে। গতকালকে আমার অভিযোগের ভিত্তিতে তারা অ্যাকশনে যাচ্ছে বড়ভাবে। আমি বলছি একজনকে আমি ছাড়াইতে আসবো না। জাজিরা এলাকাতে, মাঝিরঘাট এলাকাতে কোন রকম ড্রেজার মেশিন চলবে না, এরা আমরা জিরো চলতে দিব না, আমরা জিরো টলারেন্সে আছি। আগামী 7 দিন একদম কম্বিং অপারেশন চলবে, যেখানে যে অবস্থায় পাওয়া হবে ড্রেজার ওই অবস্থায় আটক করে তারপর ডাইনামিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই বেড়িবাঁধটি রক্ষা করার জন্য এবং অবৈধ ড্রেজিং যাতে না হয়, এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকে। বালু উত্তোলন রোধে নড়িয়া ও জাজিরা উপজেলার দুই পাশের 2টি পুলিশ ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 14 জন। বুধবার রাত 9টার দিকে ধামরাইয়ে খাগুড়তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশরা জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী বাস বালিয়া এলাকায় যাবার পথে খাগুড়তা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 নারী শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন অন্তত 15 জন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে কালামপুর পপুলার হাসপাতালে জাহাঙ্গীর নামে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়ভাবে যেটা জানা যায় 3 জন মহিলা মারা গেছেন এবং চিকিৎসা অনেক লোকই হতাহত আছে, তারা মেডিকেলে নিয়ে গেছে। তাদের ভিতরেও মুমূর্ষু অবস্থায় আছে, কে এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ তথ্য পাইনি। শীত আসার সাথে সাথেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পর শুরু হয় পিঠা খাওয়ার ধুম। পিঠা তৈরির কারিগর কুড়িগ্রামের 2 ভাই হাসিমউদ্দিন ও জাহাঙ্গীর। 2 ভাইয়ের সম্মিলিত পরিশ্রমে সচ্ছল অবস্থায় ফেরার পাশাপাশি কুড়িগ্রামবাসীকে খাওয়াচ্ছেন শীতের পিঠা। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 25 বছর আগে শহরের ঘোষপাড়ার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে পিঠের ব্যবসা শুরু করেন হাসিমউদ্দিন ও জাহাঙ্গীর। তখন খদ্দের ছিল ঢাকা কুড়িগ্রাম রুটের ইকোনমি ক্লাসের যাত্রীরা। ধীরে ধীরে বাড়তে থাকে খদ্দের ও চুলা। বর্তমানে 10 চুলায় চলে পিঠার প্রস্তুতি। আমি এই ভাপা পিঠাটা অনেক বছর আগে বিক্রি করি। তখন মনে করো চাউলের কেজি 9 টাকা 9.5 টাকা থেকে এখন মনে করো চাউলের কেজি 50-60 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। তখন ভাপা পিঠা যখন চাউলের কেজি 9 টাকা 9.5 টাকা তখন আমি 8 আনা ভাপা বানা শুরু করছিলাম। এখন পিঠাটা 10 টাকা বন্ধ হয়েছে। কিশমিশ, বাদাম আর নারকেলের তৈরি ভাপা, নানা রকমের ভর্তা দিয়ে চিতই ও পোয়া পিঠার পাশাপাশি এখন জনপ্রিয় হয়েছে ডিম পিঠাও। শীতে 2 ভাইয়ের হাতের বাহারি পিঠায় সন্তুষ্ট ক্রেতারাও। রোজ আসি এখানে খেতে এবং চিতু পিঠাটা অনেক সুস্বাদু। বাসায় তো ওইরকম হয় না, তবে আমরা এই বাইরে আর কি কিনে খাই। সার্ভিসটা অনেক ভালো দেয়, মজা লাগে আর কি, ভালোই। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 12টা অবধি জ্বলে তাদের চুলা। 2 ভাইয়ের পাশাপাশি পিঠার ব্যবসা কুড়িগ্রাম শহরের মানুষদের মধ্যে বেশ আলোচনার। দোকানে পিঠার জন্য লাইন ধরে অপেক্ষার পাশাপাশি বাসা বাড়িতেও সরবরাহ যায় তাদের পিঠা। শহরে মানসম্মত পিঠার দোকান কম হওয়ায় নগরবাসীর মানুষের মনেও তৈরি হয়েছে আস্থা। সততা ও পরিশ্রমের মিশলে 2 ভাইয়ের পিঠার দোকান এখন কুড়িগ্রাম শহরের শীতের সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।
মাগুরায় আমন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তাদের দাবি, অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে এবার ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে আবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরায় আমন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধান ক্ষেত থেকে কৃষকের বাড়ির উঠোন সবখানেই চোখে পড়ছে কৃষকের ব্যস্ততার ছবি। ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে মাড়াই করতে হবে। ধান কেটে কুটে নিয়ে মাড়াই মেশিন দিয়ে মাড়াই করতেছি। কেউ ধান কাটছে, কেউ ধানের আটি বাঁধছে, কেউ আবার ধান কেটে কাঁধে করে জমি থেকে রাস্তায় তুলছেন। চাষিরা বলছেন অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে ধানে ক্ষতি হলেও এবার ফলন ভালো হয়েছে। ধানের ফলন আমাদের এখানে ভালো হয়েছে আল্লাহর রহমতে। বাতাস হতে বৃষ্টি হতে ধান চিটে পড়ে গেছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে এবার ধানের প্রচুর ক্ষতি হয়েছে। কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে ধানের সঠিক দাম নির্ধারণ করা না গেলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। বীজ ধানের দাম বেশি, সবকিছুর দাম বেশি। দামের মূল্যটা যদি সঠিক থাকে তাহলে আমরা কিছুটা লাভবান হতে পারবো। যদি সরকার আমাদের ধানের দামটা একটু বৃদ্ধি করে তাহলে আমাদের কৃষকের দিক থেকে একটু উপকার আসে। যদি সরকার বাজার মূল্যটা ঠিক রাখে এবং একটু ধানের দামটা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে। তবে কৃষি বিভাগের দাবি, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধানের কিছুটা ক্ষতি হলেও কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয়েছে, ফলে এবার ধানের আবাদ ভালো হয়েছে। আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং যে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে গেছে সেই সমস্ত জমিতে আগাম বিনা চাষে সরিষা সহ আগাম শাকসবজি করার পরামর্শ দিয়েছি। এবার জেলায় ৬২,২৮০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিপরীতে চাষাবাদ হয়েছে ৬২,৩১২ হেক্টর জমিতে। অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে ১০৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। নড়াইলে চাঞ্চল্যকর শিশু শাহিন ফকির হত্যা মামলায় মহিলা সহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শাহজাহান আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মলিক ওরফে শিমুল মুন্সি, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম। পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই আদেশ দেন। এর আগে সুব্রত কুমার হালদার উচ্চ আদালত থেকে ৩ মাসের জামিনে ছিলেন। এই মামলায় বাকি ৪ আসামি জামিনে আছে, আর বাকি একজন পলাতক রয়েছেন। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার লাঠিঠিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও পরবর্তীতে বাংলাদেশে আবারও পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেন। বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে জুড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন ১ বছর আগে এবং বাকি 2 জন 1 মাসেই দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাড়ি জমান। যশোরের ঝিকরগাছায় কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। সংবাদ সংগ্রহ করতে গেলে দুপুরে কৃষ্ণনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতে পাচারের শিকার 24 বাংলাদেশি কিশোর ও কিশোরীকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোলে চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। পুলিশের কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে 3টি সংস্থা তাদের গ্রহণ করেছে। মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধারকৃত বাংলাদেশিরা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ব্রাহ্মণবাড়িয়ার র্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিজয়নগর উপজেলার অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৪ কেজি গাঁজা সহ আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বরিশালের মুলাদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। মুলাদী উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে মুলাদী পৌরসভার ও উপজেলার বন্দর বাজার সহ বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ সহ অন্যান্যরা। এ সময় মুলাদী উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে প্রাণ বৈচিত্র্য কৃষি পরিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ এবং দেশীয় খাদ্যশস্য উৎপাদনের উপকরণ প্রদর্শিত হয়েছে। বুধবার বিকেলে বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বার্সিকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষক, কৃষানি ও কৃষিকাজের সাথে জড়িত কৃষি অফিসার সহ সরকারি কর্মকর্তাদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেশীয় খাদ্যশস্য উৎপাদনের উপকরণ প্রদর্শিত হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিয়া নূর আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM সামিউল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির রাজাপুরে রাস্তার ধারে কুমড়া জাতীয় সবজি চাষ প্রদর্শনী উপলক্ষে কৃষক কৃষানীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসারের আয়োজনে পিংড়ি এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক রিফাত শিকদার ও মোস্তাফিজুর রহমান সহ অনেকেই। সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা ও বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ক্যাশপি বিকাশ চন্দ্র, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডল এবং জেলা তথ্য অফিসার জাহরুল ইসলাম সহ আরও অনেকেই। টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান। গতকাল রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা হয়। এ সময় ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরাম CTCGM এর সদস্য সচিব এবং মাই টিভির চট্টগ্রাম ক্যামেরা পার্সন মামুনুর রশিদের সন্তান মেহরাব ইসলাম হামিমের জন্য দোয়া ও মোনাজাত হয়েছে। নগরীর কাজীর দেউরির কাজীপাড়ার শাহী জামে মসজিদে এই আয়োজন উপস্থিত ছিলেন CTCJF এর আহ্বায়ক স্টালিন দে, যুগ্ম আহ্বায়ক ঠাকুর প্রসাদ মজুমদার রিটন, যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ল্ড কাপ এর উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলসের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নানু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সোনি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।